গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি উৎপল আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠান নিয়ে, এবং আমার সাথে রয়েছে আজকে অতিথি বিশিষ্ট চিকিৎসক ডক্টর রজত দেবনাথ। ডাক্তারবাবু, আপনাকে নমস্কার, ওয়েলকাম আজকের আমাদের এই সুস্বাস্থ্য অনুষ্ঠানে। আমরা প্রতি শনিবার সন্ধ্যায় এরকম অনুষ্ঠান করে থাকি। আপনাকে পেয়েছি, সত্যি আমরা অনেক কিছু জানবো, অনেক কিছু জানার আছে। শুরুতেই আপনাকে যেই প্রশ্নটা আমি রাখবো, যে আপনি রায়গঞ্জ মেডিকেল কলেজে আছেন, সেখানে আপনি চিকিৎসা করতে গিয়ে সেখানকার পরিবেশ এবং রায়গঞ্জের পরিবেশ, মানে এই চিকিৎসা জগতে আপনি যদি একটু সেটা দিয়েই আমাদের আজকের যাত্রা শুরু করতে পারি আমরা। প্রথমে বলি যে আজকে যেটা মেডিকেল কলেজ 5-7 বছর আগে 2019 সালের আগে পর্যন্ত 18 সাল পর্যন্ত এটাই ছিল ডিস্ট্রিক্ট হসপিটাল। তো একরকম পরিষেবা ছিল স্বাভাবিক। এখন মেডিকেল কলেজে রূপান্তরিত হয়েছে, বেড বেড়েছে, ডাক্তারের সংখ্যা বেড়েছে, ভালো ডাক্তারদের সংখ্যা বেড়েছে। আমরা তাদের সঙ্গে কাজ করতে ভালো লাগে এবং ভালোভাবে কাজ করতে পারি। আমার তো মনে হয় যে আউটডোর পেশেন্ট এবং ইনডোর পেশেন্ট আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। মানে আপনাদের উপরে এখন পেশেন্টের চাপটা অনেকটাই বেশি। পেশেন্টের চাপ অনেক বেশি। আরও ডাক্তারের প্রয়োজন আছে, আরও সিস্টারের প্রয়োজন আছে, আরও অন্যান্য টেকনিক্যাল স্টাফেদের প্রয়োজন আছে। সেটা হয়তো এখনও গভর্নমেন্ট প্রোভাইড করে উঠতে পারেনি, তবে চেষ্টা সব জায়গাতেই আছে। আমরা এর মধ্যে থেকেই, আর উত্তর দিনাজপুরে পলিটিক্যাল সোসাইটি যে ভীষণ রকমভাবে কোঅপারেশন করেছে, এই কোঅপারেশনটাতে আমরা সব থেকে স্বাচ্ছন্দ্যে চিকিৎসা করতে পারি। বেশ, আমরা শুরুতে যে কথাগুলো শুনলাম, একটা আশাবাদী হলাম যে আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আরো উন্নত হবে, আশা করি চিকিৎসা পাবো। আপনি চিকিৎসা জগতে যখন এলেন, সেই সময়টা আপনার কি চিন্তা ভাবনা নিয়ে আপনি? দেখুন, আমি 2014 সালের জয়েন করেছি উত্তর দিনাজপুরে ডিস্ট্রিক্ট হসপিটালে। তখন একটা ভাঙা ওপিডি, ইনডোরও প্রায় ভাঙা, গুটিকত ডাক্তার, বেশিরভাগ লোককে ফিরে যেতে হতো। না আমরা বেড দিতে পারতাম, না আউটডোরে এত চিকিৎসক ছিল যে আমরা এত পরিষেবা, এতজনকে পরিষেবা দিতে পারবো। ক্যাপাসিটি আমাদের ছিল না। আজকে সেই ক্যাপাসিটিটা অন্তত 10 টাইমস। সুস্বাস্থ্য আজকের আমাদের এই অনুষ্ঠানের শিরোনাম। সুস্বাস্থ্য বলতে আপনি কোন কোন বিষয়ে দেখলে তবেই বলবেন আমি একদম সুস্থ? দেখুন, সুস্থতা শুধু শারীরিক সুস্থতা নয়, তো সম্পূর্ণ সুস্থতা, যেটা WHO আমাদেরকে বলে বা গোটা বিশ্বে এটাই মান্যতা আছে যে একটা ইটস এ ব্যালেন্স কন্ডিশন বিটুইন বডি অ্যান্ড মাইন্ড। অতএব মানসিক সুস্থতাটাও দেখতে হবে। একদম। যে পরিষেবাটা যখন ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল তখন অতটা ভালো ছিল না। এখন ওই পার্টিকুলার বিভাগ, যদি বলি যে মানসিক স্বাস্থ্য, এই বিভাগ এখন একটা প্রচুর ডাক্তারের সংখ্যা বেশি, রোগীর সংখ্যা তো বরাবরই বেশি ছিল। সেটা চিকিৎসা দেওয়া সম্ভব হয়ে উঠতো না। এখন সেই চিকিৎসাটা প্রত্যেকটা মানুষকে আমরা জুড়তে পারছি। যে একটা মানুষকে সম্পূর্ণ সুস্থ করতে গেলে তার মানসিক স্বাস্থ্যটাও আমাকে দেখতে হয়, তার শারীরিক স্বাস্থ্যটাও দেখতে হয়। এই যে মানসিক স্বাস্থ্য, সেই মানসিক স্বাস্থ্য উন্নত করবার ক্ষেত্রে একটা রোগীর সেই জায়গাটা একটা ডাক্তারের ভূমিকা কিন্তু অনেকভাবে জড়িয়ে আছে। বর্তমান আর্থ সামাজিক অবস্থায়
যেখানে শিক্ষা অতটা ঠিক সবাইকে প্রোভাইড করা যাচ্ছে না, তার কারণটা হচ্ছে কেবলমাত্র আর্থিক অবস্থাটাই মেন, তারপরে তো সামাজিক ব্যবস্থাপনা, এই সমস্তগুলো কারেকশনের প্রয়োজন আছে। শুধু যে চিকিৎসা করলেই যে একটা মানুষ সম্পূর্ণ মানসিকভাবে সুস্থ হয়ে উঠছে তা নয়, সেই মানুষটা যে মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে সেই মানুষটা শুধুমাত্র তো অল্প সময়ের জন্যই তো হাসপাতালে থাকবে বা চিকিৎসকের কাছে চিকিৎসাধীন থাকবে। তারপরের চিকিৎসাটা, যেটা ওকে কাউন্সিলিং করা বলতে যা বোঝায়, সেটা যে শুধুমাত্র একজন কাউন্সিলারই করে দেবে তা নয়, তার চারপাশের যে মানুষজন আছে, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তার বাড়ির লোকজন, এরাই আসল চিকিৎসাটা করবে। অর্থাৎ তাদেরকেও বুঝবার প্রয়োজন আছে। আর আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা যা মনে করি যে তাদেরকেও কাউন্সিলিং করার প্রয়োজন আছে, যে এই মানুষটার সঙ্গে কেমনভাবে বিহেভ করতে হবে। আপনি তো একটা স্বল্প সময়ের মধ্যে থাকছেন, এটাই হচ্ছে ঘটনা আমাদের চিকিৎসা রোগীর কাছে। সেইটুকু সময়ের মধ্যে তাকে মানসিক বিষয়টা কি, আসল জিনিসটাই হচ্ছে কিছু ওষুধ তো আমাদের নিশ্চয়ই লাগে, দিতে হবে, উপায়ও নেই। আর কিছুটা, আর বেশিরভাগটাই হচ্ছে কি তার সঠিক কাউন্সিলিং করা, তার এই মানসিক যে ঘাটতিটা, যে কারণে তার এই সমস্যাটা তৈরি, সেই কারণটিকে খুঁজে বার করা আর সেই কারণটিকে সরানোর ব্যবস্থা করা। এটা দুজন করতে পারবেন, একজন হচ্ছে রুগীও নিজে করতে পারবেন এবং তার চারপাশের যে মানুষজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাড়ির লোক, যাদেরকে বলছি অ্যারাউন্ড দ্যাট পার্টিকুলার ডিজিজড পার্সন, তারাই এটাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারবে। যেটাকে আমরা এখন বলে থাকি মোস্ট অফ দ্য পার্সনের বা এমনকি বাচ্চাদের মধ্যে দেখতে পাচ্ছি ডিপ্রেশন। হ্যাঁ, এই মুহূর্তে ভেরি কমন ডিসঅর্ডার। এরা টিভিতে অনেক কিছু দেখছে, দেখেই মনে হচ্ছে যে আমি এটা অ্যাচিভ করতে পারবো, সেটা করতে গিয়ে যখন পারছে না, ঠিক এখানে একটা ঘাটতি তার তৈরি হচ্ছে। এই অ্যাচিভ করতে গিয়ে তার পথটা হয়তো ভুল হচ্ছে, কারণ তার বয়স কম, তার বুদ্ধি কম। তাকে ওই সময় বোঝাবার দরকার, সে তার মাকে হয়তো ভালোবাসে বা বাবাকে ভালোবাসে বা দাদাকে ভালোবাসে বা যাকে বেশি ক্লোজ মনে করে, যাকে বেশি পছন্দ করে, যার সান্নিধ্য তাকে তৃপ্তি দেয়, সেই মানুষকে দিয়ে কাউন্সিলিং করানোটাই সব থেকে ভালো, বা তাকে দিয়ে বোঝানো, কারণ তার কথাটি সে শুনবে। মানে একটা সাধারণ চিকিৎসক যিনি আছেন, তিনি কিন্তু এই বিষয়টাকে ভীষণভাবে পর্যবেক্ষণ করা, এবং পার্টিকুলারলি পেশেন্টটা তো একা আসেনি, পেশেন্টের সঙ্গে কেউ আসছে, বা আমরা বলি যে পেশেন্টের বাড়ির লোক সব সময়ের জন্য যেন থাকে, পাশে থাকে, তাকে নোটিফাই করে দেওয়া যে এই জায়গাগুলো কিন্তু আপনাকে কারেকশন করতে হবে, বাকিটা তো আমি ওষুধ দেব। আমরা একটু অন্য কথায় যাই আর কি। বর্তমান চিকিৎসা ব্যবস্থা, আমরা একটা ডাক্তারের ঘরে 2-3 ঢুকলে চিকিৎসক বা ডাক্তার যাই বলুন, তিনি একটু বিব্রত হন, মানে তার কনসেন্ট্রেশনের হয়তো অভাব হয়। সেই জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিক। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন সিনিয়র ডাক্তার, আপনার জুনিয়রদের কি পরামর্শ দেবেন? আমি এমার্জেন্সির কথাই বলি, যে যেখানে একসঙ্গে অনেক লোক ঢোকে এবং প্রত্যেকেরই এমার্জেন্সি আছে, এমন নয় যে কারোর এমার্জেন্সি নয়। এখানে যিনি ডাক্তারবাবু দেখছেন তাকে একটা প্রায়োরিটি রাখতে হবে, ঠিকভাবে বুঝে নিতে হবে কোন পেশেন্টটাকে সে আগে দেখবে। ধরুন একটা স্নেক বাইট এলো, একটা পয়জনিং এলো, বিষ খাওয়া রুগী এলো, আর একটা স্ট্রোকের রুগী এলো, এবং প্রত্যেকেরই বয়স কত, এই বিবেচনা করে কোনটাকে একটু আগে দেখা যায়, কোনটাকে আর একটু সময় নেওয়া যায়, এটাই ডিটারমিনেশনটা করতে হয়। মানে আপনারা ওখানে বসে চোখ সবসময় চালিয়ে নিতে হয়। যে একটা সামান্য সাইকেল থেকে পড়ে গেছে বা মোটর সাইকেলে পড়ে ধাক্কা লেগে পড়ে গেছে, কিন্তু পেশেন্ট কনসাস, তাকে একটু 10 মিনিট 5 মিনিট লেট করা যায়, কিন্তু স্নেক বাইটটা আমাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে, কেন ওটাই যে কোনো সময় ফাইটাল হয়ে যাবে। কখন বাইট হয়েছে, কতক্ষণ পরে এসছে, এটা আমরা ঠিকঠাকভাবে টাইমটা পাই না, যে টাইমটা আমাদের খুব জরুরি হয়। একদম, এই জন্য আমাদেরকে এই প্রায়োরিটিগুলো গুছিয়ে করে নিতে হয়। ওই চিকিৎসার সাথে সাথে ওই ব্যাপারগুলো মাথায় রাখতে হয়। ভীষণ একটা টেনশনের জায়গা। একদম, ওটা একা তো পেরে উঠি না। আজকাল তো তাও স্টুডেন্ট ডাক্তাররা থাকে, তো ওরা কিছুটা হেল্প করে দেয়, হয়তো আমি একটা দেখছি তো সে একটা কিছু ততক্ষণে গিয়ে কেস টেকিংটা করছে, তাহলে সেই পেশেন্টটাকে একটুখানি দেখা হয়ে গেল। একজন ডাক্তারের দৃষ্টিভঙ্গিতে দেখা, যত স্টুডেন্ট ডাক্তারি পাস করে গেছে, এই কারণটার জন্যই
অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিভিন্ন রকম গন্ডগোলের সৃষ্টি হয়, মানে সবাই বলে যে সেটা বুঝতে পারে প্রত্যেকটা মানুষই বলে যে তার এমার্জেন্সি আছে, এটা তো খুব সত্যি কথা। এমার্জেন্সি বলেই তো সে এমার্জেন্সি রুমে এসেছে। এখন যিনি ডাক্তার, যিনি দেখবেন, তাকে তো ভুল করলে চলবে না, তাহলে তো পেশেন্ট খারাপ হয়ে যাবে বা পেশেন্ট মারাও যেতে পারে তার ভুলের জন্য। তাই তাকে একটু সময় দিতে হবে, ওগুলো ইগনোর করতে হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে সত্যিই ধমকাতে হয়, এই দাঁড়াও, তোমার পেশেন্ট অত খারাপ নয়, তুমি একটু দাঁড়াও, খারাপ পেশেন্টটা আগে দেখে নিই। এই জায়গাগুলো মানুষেরও বুঝবার আছে, আমরা তো নিশ্চয়ই সেটা বুঝি, সেইভাবেই করি। কোনো ডাক্তার তো কোনো পেশেন্টের ক্ষতি হোক সেটা কখনোই চায় না, তার নিজের জন্য সব থেকে ক্ষতিকর। রুগী মারা গেলে সব থেকে কষ্টটা একজন ডাক্তারের হয়, সে ফেলিয়ার হয়েছে, তাহলে পারেনি, তার সাকসেস কম, তাতে পড়াশোনাটার মূল্যটা সে তখন নিজেকে মূল্যায়নটা করতে পারে যে আমি তো পারলাম না, আমি রেফারও করতে পারলাম না, আমি রুগীটাকে কোনোভাবেই কোনো কিছু করতে পারলাম না। মানসিক কষ্ট দেয়, ভীষণ মানসিক কষ্ট দেয় এটা। একদমই ঠিক। সুস্বাস্থ্যের এই অনুষ্ঠানে আমি আপনাকে আরেকটা প্রশ্ন, যেখান থেকে শুরু করা উচিত, আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বললাম, সব রকমের স্বাস্থ্য সবই আর কি, হ্যাঁ এটাও একটা নিশ্চয়ই তাই। আজকের ডেটে দাঁড়িয়ে বেশিরভাগ রোগীদের মধ্যে আপনি কোন অসুখটা বেশি দেখতে পাচ্ছেন? বর্তমান আমি বলি যে যেটা এমার্জেন্সিতে যেটা পাচ্ছি আমি তো এমার্জেন্সিটাই বেশি করি, মেডিসিনের জায়গাটাই বেশি করি, যাই হোক, এমার্জেন্সিতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তার লাইফস্টাইল ডিসঅর্ডার। সে কোনোভাবে লাইফস্টাইলটাকে আমাদের যেমনভাবে থাকা উচিত বা আমাদের পূর্বপুরুষরা যেভাবে তার জীবনযাত্রা, প্রতিদিনের জীবনযাত্রা লাইফস্টাইলটাকে রেখেছিল, কতটা ফিজিক্যাল লেভেল দেবো, কতটা মেন্টাল লেভেল দেবো, কোথায় দেবো, এই জায়গাগুলো একটু ঠিক করা, ঠিকঠাকভাবে বোঝা। ঠিক বোঝাটাই হচ্ছে ফ্যাক্টর, কারণ এডুকেশন কোয়ালিটি যদি পুয়ার হয় তখন তার বোঝাটা হয় গিয়ে গন্ডগোল। এখানে ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের তো সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে বাচ্চাদেরকে যারা মানুষ করছে, গার্জেনশিপ ইজ দ্য মেন ফ্যাক্টর। এখন সে তো আমাকেই গার্জেনকেই ফলো করবে, একদম ফার্স্ট ফলো করার প্রথম জায়গাটাই হচ্ছে তাকিয়ে, প্রথমে সে একটা মানুষের যখন বাচ্চা জন্মায় তখন তাকিয়ে সে বাবা মাকেই দেখে, হয় মাকে নাই বাবাকে দেখে, মাকেই আগে দেখে মোস্টলি। তো স্বাভাবিক সারা জীবন ধরেই এটা হয়, তার কাছে আইডিয়াল তার বাবা হয় আর মা হয়, তার বাবা মার লাইফস্টাইলটা হচ্ছে ফ্যাক্টর, সেটাই সে ফলো করবে বা কাছাকাছি সেটা যাবে, তারা অপোজ করবে না, কারণ ওই এনভায়রনমেন্টের মধ্যে সে বড় হচ্ছে, মানুষ হচ্ছে। এখানে আপনি একটা বললেন ভালো করে যে কোনটা বেশি পাচ্ছি আমরা, কোন ধরনের রোগ। যদি দেখুন, আমি আগেই বলেছি মানসিক স্বাস্থ্য গোটা বিশ্বের জন্য একটা উদ্বিগ্নজনক অবস্থায় আছে। এবার কেন মানসিক স্বাস্থ্যটাই বলছি, কারণ মানসিক স্বাস্থ্যটাই তো শারীরিক স্বাস্থ্যকে কন্ট্রোল করে একদম। তো স্বাভাবিকভাবে মেন্টাল যদি কোনো রকম ডিরেঞ্জমেন্ট হয়ে থাকে তো খুব স্বাভাবিক কিছু কমন ডিসঅর্ডার তার মধ্যে থাকবে, আর তার লাইফস্টাইলও ডিসঅর্ডার তো হয়েছেই স্বাভাবিক। যেমন আমরা বলি একটা সিম্পল জলের কথাই বলি, যেটা খুব কমন আমরা পাচ্ছি, যে আমরা আমাদের চিকিৎসা পরিভাষায় এটাকে বলি ডিসইলেক্ট্রোলাইটেমিয়া। ডিসইলেক্ট্রোলাইটেমিয়া একটা সচ্ছল পরিবারে কেন হবে? তার তো খাওয়া দাওয়ার ডেফিসিয়েন্সি নেই, তার আর্থসামাজিক, আমি বলি আর্থসামাজিক ব্যবস্থাটাও তার পরিবারের মধ্যে ঠিকই আছে, লেখাপড়া শিখেছে, ভালো চাকরি বাকরি রোজগার ভালো করে, ছেলে মেয়েদেরকে ভালোভাবে পড়াশোনা করায়। এই ডিসইলেক্ট্রোলাইটেমিয়া এই কথাটার সঙ্গে আমরা যেটা আপনারা যেটাতে পরিচিত, সাধারণ মানুষ যেটাতে পরিচিত, সেটা হচ্ছে ভিটামিনস অ্যান্ড মিনারেলস। মিনারেলস শব্দটার সঙ্গে আমরা খুব বহুলভাবে পরিচিত। এই মিনারেলসটা যখন ঘাটতি হয় শরীরে তখন অনেক কিছু লক্ষণ তার দেখা যায়, তার অনেক কিছু শারীরিক সমস্যা তৈরি হয়। এইটাকে আমরা আমাদের চিকিৎসা পরিভাষায় বলে থাকি ডিসইলেক্ট্রোলাইটেমিয়া। And the more common cause of this particular term, dyselectrolytemia, in the middle class and upper class also, হচ্ছে গিয়ে বাড়িতে আমরা সবাই ওয়াটার ফিল্টার ইউজ করে থাকি, যে ওয়াটার ফিল্টারে আরও থাকে, রিভার্স অসমোসিস সিস্টেম থাকে। রিভার্স অসমোসিস সিস্টেম নিঃসন্দেহে খুব গুড প্রসেস, গুড সায়েন্টিফিক প্রসেস, কিন্তু এটা হচ্ছে কোথায় ব্যবহারের যোগ্য? যেখানে অতিরিক্ত খারাপ জল, যেখানে ওই মিনারেলসের ভ্যালু প্রচুর পরিমাণে, যেমন ধরুন আমি উদাহরণ দিই, সাবমেরিনে ব্যবহার করা হয়, কারণ সাবমেরিনে যে জলটা ওরা খাবে সেটা সমুদ্রের জলকেই ফিল্টার করে
খেতে হবে, কারণ ড্রিঙ্কিং ওয়াটারে কনভার্ট করা হয়। তো এই ড্রিঙ্কিং ওয়াটারের টিডিএস ভ্যালু, যেটাতে ওই মিনারেলসগুলো ডিজলভ থাকে, তাকে আমরা টিডিএস বলি, টোটাল ডিজলভ সলিড। এই টিডিএস ভ্যালু নর্মাল ড্রিঙ্কিং ওয়াটারে থাকা উচিত অ্যারাউন্ড 90 to 210, 250 ম্যাক্সিমাম। তো সেটা যদি উইদাউট আরওতে আমার ঘরে সাপ্লাই থাকে, তাহলে আমার সেটাই হচ্ছে পিওর ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, আজ যদি আরও লাগিয়ে, যদি আমার আরও লাগানোর পরে যদি আমার এই টিডিএস ভ্যালু বা মিনারেলসের পরিমাণ, আমাদের ড্রিঙ্কিং ওয়াটারে মিনারেলসের পরিমাণ যদি কমে গিয়ে থাকে 90 বা তার নিচে চলে যায়, তো সেটা বেনিফিশিয়াল নয়, উল্টে ক্ষতি হবে, আমার শরীরে তখন মিনারেলসের ঘাটতি দেবে। মানে এই টিডিএসটা মানে 90 থেকে 210, এটা হচ্ছে আইডিয়াল, এটা আইডিয়াল। হ্যাঁ, এই ডেটাগুলো WHO দেয়, WHO থেকে আমাদের কালেকশন হয়, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। এই যদি দীর্ঘকাল ধরে চলতে থাকে, 6 মাস 7 মাস 8 মাস যদি চলতে বা কেউ হয়তো বুঝতে পারে না, সবাই তো নিজের শারীরিক অস্বস্তিটাকে বুঝে উঠতে পারে না, এটার জন্য যে এডুকেশনটা থাকা দরকার সেটাও হয়তো বেশিরভাগ মানুষের নেই, স্বাস্থ্য সচেতনতা নেই, তাহলে সে বুঝতে পারবে না। সে যখন বুঝবে ততক্ষণে কিন্তু আমার এই সমস্ত বড় সিমটমগুলো তৈরি হয়ে গেছে। সিমটমগুলো কি কি পাওয়া যায়? গ্যাস্ট্রিক সিমটমগুলো দেখা যাবে, হজম হতে চাইবে না, গ্যাস হবে গিয়ে, অন্যান্য যেমন ক্যালসিয়াম ঘাটতি হলো, আয়রনের ঘাটতি হলো, হ্যাঁ, ক্লোরাইডের ঘাটতি হলো, হ্যাঁ, এইগুলো তো মেন। আয়রনটাই বলি, যে আয়রনটা নিয়ে সবাই আমরা খুব লাফাই, তা আয়রন তো মিনিমাম আয়রনটুকু তো প্রয়োজন আছে। আমি যদি সেটাও যদি আটকে দিই, তাহলে আমার আয়রনের ঘাটতি হবে, রক্ত অল্পতা শুরু হবে, বা রক্ত উৎপাদনের যে সমস্ত, তাহলে কি আজকের এই যে ঘরে ঘরে যে ঘরে আরো লেগে আছে না, ঘরে ঘরে আয়রনের সমস্যা, আয়রনের ঘাটতির রোগী কিন্তু মেয়েদের মধ্যে ভীষণভাবে প্রচুর আছে। আয়রন ঘাটতি, আয়রন ডেফিসিয়েন্সি, একটা অ্যানিমিয়াই আছে। এমনিতেই এশিয়ান কান্ট্রির মেয়েদের একটু অ্যানিমিয়া হয়, তাতে খাওয়া দাওয়া, আর্থসামাজিক অবস্থায় মেন কারণ, শিক্ষা একটা কারণ। তো এই অ্যানিমিয়া, একটা অ্যানিমিয়াই আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আমরা দেখেছি ছোটবেলাতে, যে আমার মাকেই দেখেছি ছোটবেলাতে, মা রান্না করতেন লোহার কড়াইয়ে। তখন এসব যখন দেখেছি তখন এসব বুঝতাম না, যখন বুঝলাম তখন মায়ের কাছ থেকে ওটা চলে গেছে, আর নেই। এনিওয়ে, ও সব বাড়িতেই কম বেশি তাই হয়েছে। তো লোহার কড়াইয়ে রান্না করার একটা ফ্যাক্টর আছে, যে আমার কিছুটা হলেও আয়রন ওই ঘষা ইয়েতে আমার শরীরে ঢুকছে, এবং যে খাবার দাবার খাচ্ছি তার মধ্যেও আয়রন থাকতে হবে। তাহলে এই আয়রনের কথায় আমার একটা জিনিস মনে পড়লো, আমি নাম বলছি না, কোনো এক কোম্পানি বাজারে যে আমরা ওষুধের দোকান থেকে আয়রন ট্যাবলেট কিনছি, এবং কোনো এক কোম্পানি তার আয়রন ট্যাবলেট দেখাচ্ছে আর কি, সেখানে আয়রন আছে কি না, কোনটাতে আয়রন মানে ডাইরেক্ট আয়রন আছে কি আছে, চুম্বক দিয়ে দেখাচ্ছে। আমরা ওই কোনো একটা কোম্পানির ওষুধ যেটা খুলে, ক্যাপসুলটাকে খুলে নিয়ে দেখছি, তখন চুম্বকের মধ্যে সেই আয়রন আমরা লেগে যেতে দেখছি। অথচ ওই বিদেশি কোনো এক কোম্পানি, সেই কোম্পানির ওষুধে সেটা আসছে না। ছোট্ট করে এই ব্যাখ্যাটা যদি দেখুন, আপনি কি দেখেছেন যেটা আমি কোনোদিন দেখিনি, আর সেটা সম্ভব কিনা সেটাও বলতে পারছি না, কারণ আমি নিজে দেখেছি। আমি বলি আপনাকে, তাহলে প্রত্যেক মানুষের শরীরে একটা মোটামুটি 1.5 ইঞ্চি সাইজের, অ্যাটলিস্ট 1.5 ইঞ্চি সাইজের পেরেকের সমান আয়রন থাকে প্রত্যেকটা অ্যাডাল্ট মানুষের শরীরে। তাহলে আমার শরীরে তো চুম্বক লাগে না, হ্যাঁ, আর ওখানে কত পরিমাণ আয়রন থাকলে সেটা চুম্বকে আটকাবে, সেটা আমার ফিজিক্সের ব্যাপার। হ্যাঁ, আটকাতে পারেই, নিশ্চয়ই আটকাবে, সেটা মলিকুলার লেভেলে। হ্যাঁ, কিন্তু ওই চুম্বককে উনি পকেটে করে নিয়ে ঘুরে বেড়ান, সেটা সম্ভব না। কতটা পরিমাণ আয়রন তার আছে। এবার আরেকটা ব্যাপার হচ্ছে, হিউজ পরিমাণ আয়রনও তো শরীরের জন্য ক্ষতিকর। যেটুকু প্রয়োজন আমার সেটাই নিতে। ওই যে আপনাকে বললাম যে টিডিএস ভ্যালু যেখানটায় বলছি, টোটাল ডিজলভ সলিড, ওটার একটা ভ্যালু আছে, যে 90 থেকে 210, আমি বললাম কথাটা, রেঞ্জটা 90-এর নিচে হলে আমার কোনো কাজে লাগবে না, অর্থাৎ 210-এর ওপর হয়ে গেলে মানে এক্সেস হচ্ছে গিয়ে, তাহলে সেটাও কাজে লাগবে না, সেটা ক্ষতি করবে। তাহলে আমাকে ওই যেটুকু প্রয়োজন আমাকে সেইটুকুই, অর্থাৎ আমরা পুরোনো দিনে যে কলের জল ব্যবহার করতাম, সেই জলটা যদি মোটামুটি একটা লেভেলে, ওটা তো গেল। এটাকে দেখুন, এটাকে ভালো জলই, কিন্তু এটাকে পরিশ্রুত জল, পিওর ড্রিঙ্কিং ওয়াটার আমি বলতে পারছি না, কারণ তার মধ্যে জীবাণু থাকতে পারে।
হ্যাঁ, তাই ওই যে আমরা সব ব্যবহার করি বাড়িতে ফিল্টারে যে ব্যবহার করছি ওটাকে হচ্ছে গিয়ে কি বলে যে আলট্রাভায়োলেট রে। তা আলট্রাভায়োলেট রেটা অবশ্যই থাকার প্রয়োজন আছে। আচ্ছা, তা ওটাতেই ওই জীবাণুনাশক হয়, জীবাণু নষ্ট হয়, তো সেটা তখন ড্রিঙ্কিং ওয়াটার। মানে ওই আলট্রাভায়োলেটে আয়রন ফায়রন এই সব ওগুলো ওগুলো জীবাণুনাশক হিসেবে কাজ TDS এর করে কোনো, না। আর এই যে বাকি ফিল্টার, ডিফারেন্ট ফিল্টার আছে, তো সেই ডিফারেন্ট ফিল্টারগুলো ডিফারেন্ট জিনিসকে ফিল্টার করতে করতে কাদা ফাদা তো আসেই, সাপ্লাই টাপ্লাই কাদা আসে, মাটির জলেও কাদা হয়। আর এখানে উত্তর দিনাজপুরে পার্টিকুলারলি আর্টিজিয়াল লেয়ারটা অনেকখানি ওপরে আছে, একটু মাটি খুললেই জল পাওয়া যায়, যেটা ওই দিক কলকাতার দিকে ওই দিকে নাই। না, আমার একটু উত্তর দিনাজপুরের একটু তাড়াতাড়ি বাইরে থেকে গেলেই সেটা। একটু ইয়ে করলেই জল পাওয়া যায়। তো সেখানে হয় কি, তাহলে মাটি থেকে যে জলটা উঠছে তার ফিল্ট্রেশন লেয়ারটা কম হয়, বেশ আমরা ফিল্ট্রেশন লেয়ারটা কম হচ্ছে। আর যেটা খুব নিচে থেকে আসছে, ধরুন 300 ফুট 400 ফুট অ্যাটলিস্ট 300 ফুট এরকম হচ্ছে, নিচে হয়তো স্টোন ফোন কিছু আছে, ওই সমস্ত সাউথের দিকে যেখানে এটা ইউ সেপেড হয়ে যায় আর কি, তো সেখানে মাটির লেয়ারটা একটু বেশি পায়, তো ফিল্ট্রেশনটা তার একটু ঠিক হয়। অর্থাৎ আমরা এই আপনার এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে আমরা যে আরো নামক যে ফিল্টারাইজেশন থেকে বাড়িতে ব্যবহার করছি, আরো নিঃসন্দেহে একটা গুড সায়েন্টিফিক প্রসেস, কিন্তু আমাদের সেখানেই ওটা হচ্ছে গিয়ে প্রয়োজন, যেখানে হচ্ছে আমার এই জলের টিডিএস ভ্যালু হচ্ছে সমুদ্রের জলের মতো বা তার থেকে বেশি, খুবই খারাপ জল, ওইটি মেপে দেখে নিতে হবে। সামান্য একটা ছোট্ট টিডিএস মিটার কিনতে পাওয়া যায় সমস্ত দোকানে, যারা ফিল্টার বিক্রি করে 100 থেকে 200 এর মধ্যে টিডিএস লিমিটটা থাকলে একদম 100 থেকে 200 হচ্ছে পিওর ড্রিঙ্কিং ওয়াটার। আপনি যদি দেখেন যে খাবার জল যেগুলো বিক্রি হয় বাজারে, বোতলে বিক্রি হয়, হ্যাঁ, তো প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন যে একবারে সব ওই 20, 25, 24, ওটা শুধুমাত্র তৃষ্ণা মেটে, কিন্তু আমার শরীরে যে ড্রিঙ্কিং ওয়াটারের যে বাকি প্রয়োজনটা আছে সেটা মেটে না। বেশ একটা তথ্য আমরা পেলাম। আমরা আপাতত একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে আসছি বিরতির পর, তারপরেই আমরা অন্য আলোচনায় ঢুকবো। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जय। তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जय। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। ফিরে এলাম বিরতির পর। আমার সাথে রয়েছেন আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি ডক্টর রজত দেবনাথ। আমরা বিরতির আগে যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে জল, পানীয় জল কোনটা আমরা ইউজ করব, কোনটা করব না, কিভাবে ইউজ করব আপনারা জানলেন। কিন্তু বর্তমান যে পরিস্থিতি আমরা বিগত দিনে দেখেছি, এই গত 3-4 দিনের মধ্যে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খবর পেয়েছি 3-4জন উত্তর দিনাজপুর জেলায় সাপের কামড়ে মারা গেছে। এটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা জন্মকাল থেকে আজ পর্যন্ত এত বড় সাপের কামড়ে পরপর মৃত্যু এটা দেখিনি। আপনি কি বলবেন? স্নেক বাইট ওয়েস্ট বেঙ্গলে একটা বড় ফ্যাক্টর। স্পেশালি সব থেকে বেশি স্নেক বাইট হয় কয়েকটা ডিস্ট্রিক্টেই বলি, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি যে 24 পরগনা,
অবিভক্ত 24 পরগনা এক সময় ছিল, এখন তো ভাগ হয়ে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। সাউথ 24 পরগনা 1 নম্বরে সব থেকে বেশি স্নেক বাইট হয়, সেকেন্ড পজিশন জলপাইগুড়ি, থার্ড পজিশন উত্তর দিনাজপুর। আমি তো গত দু সপ্তাহ 10 দিনই এরকম আগে খবর পেয়েছি যে বর্ধমানের কয়েকটা লোকালাইজ জায়গা সেখানেও স্নেক বাইটের পরিমাণটা বেড়েছে। হঠাৎ এই বছরটাতেই কেন? এই বছরটাতে আমি 2014 সাল থেকে উত্তর দিনাজপুরে আছি, স্নেক বাইট সব থেকে বেশি দেখছি লাস্ট 2 ইয়ার্সে। তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বেশি 2025 সাল। এখানে একটা বড় ফ্যাক্টর, একটা হচ্ছে গিয়ে বর্ষাকালটাতে এটা দেখা যায়। আমরা সবাই জানি বর্ষাকালের সমস্ত প্রাণীর ব্রিডিং টাইম আমরা জানি। আর পার্টিকুলারলি দিস ইয়ার যে ঘটনাটা ঘটছে, যে ওয়েদারের যে কন্ডিশন, দ্য ভেরি বেনিফিশিয়াল, ভীষণ ভেরি হেল্পফুল ইন দ্যার ব্রিডিং কন্ডিশনস। তো মানে উপযুক্ত পরিবেশ প্রাণীদের জন্য তৈরি করছে যে এই সময় তারা অনেক বেশি ইয়ে করবে, ব্রিডিংটা বেশি হবে আর কি। তো স্বাভাবিকভাবে তাদের এক্সিস্টেন্স খুব ভালো, তাদের ফুড ভালো হয়েছে, তাই তারা এই জায়গাগুলো দিতে পারছে, পরিমাণটাও বেড়েছে। একটা স্নেক বাইটের এখানে একটা যেটা সমস্যা, যেটা আগে ছিল না, শুনছি যে পেশেন্ট এসে বলছে কালার সাপ, এটা একটা লোকাল ল্যাঙ্গুয়েজ, কালার সাপ একটা। তো আমরা ওটা ক্রেটের মধ্যেই পড়ে। সাপ তো ভেনম অনুযায়ী 2-3 রকমের ভাগ আছে, একটা হচ্ছে ক্রেট, একটা হচ্ছে গিয়ে ভাইপার, ঠিক আছে। তো ভাইপার পয়জনিং উত্তর দিনাজপুরে খুব কমন নয়, একটা মোস্ট কমন যেটা সেটা হচ্ছে ক্রেট পয়জনিং। ক্রেট পয়জনিং যেটা আমরা লাস্ট 3 দিনে, আপনি যে কথা বললেন যে এই কয়েকদিনের মধ্যে যে 3 জন মানুষ মারা গেছে, এটা খুব সত্যি কথা। আমার নিজের ডিউটিতেই 2 জন মারা গেছে, সেটা আমি জানি, এবং আমি কিছু করে উঠতে পারিনি। রেফার ছিল কোনো জায়গাতে, কোনো হাসপাতাল মনে পড়ছে না আমার, যাই হোক, ক্রেট পয়জনিংই ছিল। ক্রেট পয়জনিংটা হচ্ছে, ক্রেটের বিষ হচ্ছে গিয়ে নিউরোটক্সিক বিষ। আচ্ছা, হ্যাঁ, সাপের বিষ হচ্ছে দু রকমের, একটা হচ্ছে হিমোলাইটিক, একটা হচ্ছে নিউরোটক্সিক। আবার কিছু কিছু সাপ আছে তাদের নিউরোটক্সিক এবং হিমোলাইটিক 2 রকমই মিক্সড থাকে। পেশেন্টের কথা শুনে না কোনো সিমটম দেখে এক তো পেশেন্টকে আমরা কোয়ারি করি কখন কামড়েছে, টাইমটা কখন, সাপ কি আপনি দেখেছেন, যদি দেখে থাকেন লম্বাই কত, গায়ের রং কেমন, হুড ছিল কিনা, যেমন যদি কোবরা হয় কোবরার হুড থাকবে, ঠিক আছে, বা স্পেকেল এটা থাকবে, ঠিক আছে। আবার এই ক্রেট, আর আপনি যেটা বলছেন কালার সাপ, সেটা হচ্ছে ব্যান্ডেড, আচ্ছা, ডোরা কাটা, আবার স্পটেডও হয়, ঠিক আছে। তো ওই তাহলে ক্রেট আমরা ধরে নিই। এবার তার সঙ্গে তার সিমটমগুলো মেলাতে হবে, যে তার নিউরোলজিক সিমটম কিছু আছে কিনা, তাহলে আর কখন কামড়েছে বলে বাড়ির লোক মনে করছে, বা কখন দেখেছে, এই টাইমটা আমাদের খুব প্রয়োজন হয়। পেশেন্টের যখন কিছু সিমটম থাকে, যেটা নিউরোলজিক সিমটম বলতে আমরা দেখুন 2 রকমের বিষ আমি বলেছি, একটা হিমোলাইটিক, একটা হচ্ছে নিউরোটক্সিক। তো পেশেন্ট আসার পরেই আমরা ওই ক্লটিং ব্লাডটা টেনে একটা পরীক্ষা করা হয়। আচ্ছা, 20 মিনিট সময় লাগে। এটা আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে, এখানেও একদম এমার্জেন্সি থেকে বেড সমস্ত জায়গাতে হয়। আচ্ছা, কোনো জায়গা এমনকি যেখান থেকে রেফার হয়ে আসছে কোনো প্রাইমারি হেলথ সেন্টার বা ব্লক লেভেলের এই সমস্ত হাসপাতাল, সেখানেও ওরা করে নেয়। তো ওটা দেখলে আমরা বুঝতে পারি যে এর বিষটা হিমোলাইটিক বা হিমোলাইটিক নয়। নিউরোটক্সিসিটির জন্য আলাদা করে সেরকম পরীক্ষা এখানে কিছু অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। আমরা মোটামুটি সিমটমগুলোই ফলো করার চেষ্টা করি, যে পেশেন্ট চোখে ঠিক দেখছে কিনা, তার স্পিচ কেমন আছে, স্লারিং আছে কিনা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা, হ্যাঁ, হাত পা কাঁপছে কিনা, এই সমস্ত নিউরোলজিক যেগুলোতে আমরা বুঝতে পারি যে নিউরোটক্সিসিটি আছে। এই 2-3 রকম চিন্তা ভাবনা করে ঠিকঠাকভাবে পেশেন্ট দেখে, পেশেন্ট কনসাস না আনকনসাস সেটাও দেখে নিতে হয়, ব্লাড প্রেশার কত আছে, পালস কত আছে, এইগুলো সব ঠিকঠাক বিচার করে আমরা ট্রিটমেন্ট তো কমন, এভিএস তো দেবই আমরা, সেটা হচ্ছে গিয়ে নিউরোটক্সিসিটির জন্য নয়, সেটা হচ্ছে গিয়ে হিমোলাইটিক এর ক্ষেত্রে বিষ যদি হয়ে থাকে, এটা সব ক্ষেত্রেই কমন। এরপরে আসে নিউরোটক্সিসিটির জন্য আমাদের আলাদা চিকিৎসার প্রয়োজন হয়।
অ্যাট্রোপিন আর নিওস্টিকবিন একটা 1:3-তে আমরা চালিয়ে থাকি। প্রতি 2.5 ঘন্টা পর পর এটা চলতে থাকবে। আর এই WBTC ওই যেটা রক্ত পরীক্ষাটা এটাও প্রতি 6 ঘন্টা পর পর আমরা করতে থাকবো। যখনই দেখবো এগুলো সব নর্মাল আছে, ঠিক আছে, আর তাহলে তখন ওটা স্টপ করবো। যতক্ষণ না নর্মাল হচ্ছে প্রতি 6 ঘন্টায় আমরা এই পরীক্ষাগুলো করতে থাকবো আর দেখতে থাকবো, পেশেন্ট ওয়াচ করতে থাকবো। এটা আমাদের দেশে এইরকম অবস্থায় আমাদের দেশে এরকমভাবেই চলে। রিসেন্ট ডেজে কয়েকটা ডিভাইস বেরিয়েছে শুনেছি, কিন্তু সেগুলো এখনো অ্যাভেলেবেল নয় এবং আমরা হাতে পাইনি। তবে স্নেক বাইটটা সত্যিই খুব উদ্বেগজনক হয়েছে উত্তর দিনাজপুরের জন্য। কারণ আমি লাস্ট 3 মাসের ফিগারে বলি, আমি একদিনই 5টা পেশেন্ট পেয়েছিলাম, 5টাই ক্রেড পয়জনিং ছিল, যারা নিউরোটক্সিক ভেনম যাদের থাকে, তার মধ্যে 3টে হচ্ছে করণদিঘি এরিয়ার। আমাদের রায়গঞ্জ টু দ্য নর্থে আমি যখন যাই ওই দিকেই সব থেকে বেশি হচ্ছে, মানে টু দ্য নর্থ, মানে টু দ্য জলপাইগুড়ি, নেক্সট হচ্ছে গিয়ে শিলিগুড়ির পরে জলপাইগুড়ি, আমার ফরেস্ট এরিয়াটা গ্রিন যেখানে সব থেকে বেশি হচ্ছে, এই জায়গাতে সব থেকে বেশি, এই জায়গা থেকেই রিপোর্ট হচ্ছে সব থেকে বেশি ক্রেড পয়জনিং হচ্ছে। এবং সেটা ক্রমেই লোকালয়ে চলে আসছে, ওদের বাসস্থানের দিকে হয় মানুষ যাচ্ছে, অথবা তাদের বাসস্থানে জল ঢুকে যাচ্ছে, বৃষ্টিও যথেষ্ট পরিমাণে হচ্ছে। সাপ স্নেক কেন বেরিয়ে আসে? দুটো কারণে, একটা হচ্ছে খাবার, আর একটা হচ্ছে তাদের গর্তে যদি জল ঢুকে যায় তখন সেই জায়গাটা পরিবর্তন করার জন্য এমন জায়গা চুজ করে যে জায়গা ঠান্ডা, যে জায়গায় ছায়া আছে এবং যে জায়গায় মানুষ চলাচল একটু কম করে। আচ্ছা, সাপে কামড় দেওয়ার পরে আমরা প্রাচীন প্রথা অনুযায়ী প্রথমেই যেটা করা হয় বাঁধনটা দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমার মনে হয়েছিল বা কারোর মনে হয় আর কি, সেটা হচ্ছে যে নার্ভগুলো চলাচল করে, যেখান দিয়ে আমাদের রক্ত চলাচল করে, সেটা বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে কি কোনো সমস্যা? আমি বলি, ওই যে ভেসেলগুলো বা যে রক্তবাহগুলো দু রকমের, একটা হচ্ছে আর্টারি, একটা হচ্ছে ভেন। আর্টারি দিয়ে সব জায়গায় খাবার, রক্ত, অক্সিজেন এসব পৌঁছে দেওয়া হয়, আর ওখান থেকে যা উৎপাদিত জিনিস যেগুলো প্রয়োজন নেই এবং কার্বন ডাইঅক্সাইড, সেগুলো ভেন দিয়ে নিয়ে চলে আসে। আমরা যে ওপরের দিকে বাঁধনটা দিচ্ছি, সেই বাঁধনটা কিন্তু হচ্ছে গিয়ে আমার ভেনগুলো আটকে যাচ্ছে। ভেনগুলোকে পুরোটা তো আটকানো সম্ভব নয়, তাহলে পা ফুলে যাবে, ওদের দিয়ে যেহেতু রক্ত চলাচল করতে পারবে না, পা ফুলে যাবে, তখন পাটা পচে যেতে পারে। এক তো পয়জনিং ভেনম আছে, স্নেক ভেনম আছে, তার সঙ্গে হচ্ছে কি আমি বেঁধে দিয়েছি। তো রক্ত চলাচল যদি না করতে পারে, যে এই সুস্থ এগুলো আমার টিস্যু সেল, এই সমস্তগুলো এরা তখন খাবার দাবার পাবে না, তখন এই জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়, অঙ্গহানির সম্ভাবনাটা বাড়ে। আরেকটা হয় যে আমি বেঁধে টেঁধে নিয়ে এসছে, হাসপাতালে নিয়ে এলো, আমি সঙ্গে সঙ্গে ধরুন ডাক্তার আমি দেখছি, তা আমি যদি সঙ্গে সঙ্গে তার বাঁধনটা খুলে দিই, একটু ফোর্সে ও পৌঁছাবে, ব্লাডটা চারিদিকে ছড়িয়ে যাবে, একটু ফোর্স, যেহেতু অনেকক্ষণ আটকা পড়েছিল, ঠিক আছে, তো এই দ্রুত রক্ত চলাচলটা শুরু হয়ে যাবে। তাহলেই তার বাইটের জন্য যে পয়জনটা ঢুকেছিল সেটাও খুব তাড়াতাড়ি গোটা শরীরে তখন ছড়াবার একটা সম্ভাবনা থাকে। বাঁধতে গেলে নিয়ম হচ্ছে একটা কিছু সাপোর্ট দিতে হয়। ধরুন কারো হাত ভেঙে গেলে আমরা কি করি গ্রামের দিক থেকে, আমাদের সময় আমি ছোটবেলাতেই দেখেছি আমাদের গ্রামে, এই কলা গাছ কেটে, কলা গাছের যে একটা একটা নল টাইপের, ওইটাকে যেটা হয় না হাফ, একটা বড় খোলটা, ওই খোলটাকে দিয়ে তারপর বাঁধনটা দিয়ে নিয়ে যেতে, একটা স্প্লিন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, ঠিক একই রকম যদি ওখানে কিছু একটা দিয়ে, ওই একই জিনিস দিয়ে, বা বাঁশকে 1/4 করে, বা ওই যে ছোট কি বলে যে গ্রামের দিকে বাতাই বলে, ওই 2 দিকে 3 দিকে দিয়ে তারপর বাঁধনটা দিলে, একটু চাপা বাঁধন দিলে অতটা সম্ভাবনাটা কম থাকবে। আচ্ছা, জিনিসটা পচে যাবে, রক্ত চলাচলটা হবে, কিন্তু রক্ত চলাচলটা স্লো হবে। আমার তো উদ্দেশ্য ওইটুকুই। আর কি পেশেন্ট কাউন্সিলিং, তোমার ভয়ের কিছু নেই, আমরা তো হাসপাতাল যাচ্ছি, এই মানসিক স্থিরতাটা তার মধ্যে, কারণ তার উদ্বিগ্নতা তৈরি হবে, আমাকে সাপে কামড়েছে, আমি হয়তো আর বাঁচব। এই ঘটনাও প্রচুর হচ্ছে, ভয়ে তার হার্ট ফেল হয়ে গেছে, এই ঘটনাও ঘটে, না ঘটে নয়, প্রচুর ঘটে। কারণ সব বাইটই কিন্তু পয়জনাস বাইট নয়। স্নেক বাইট মানে যে সেটা 100% পয়জনাস বাইট না, সেটা আমরা এখনো বলতে পারি না।
সেই জায়গায় আমরা আপনার এই যে কালাজ সাপ যেটা বলছেন, আমরা এই এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ তো তাই, লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা বলছি, আমরা কালাজ সাপ এই গল্পটা শুনেছিলাম ডুয়ার্সের দিকে বেশি, ডুয়ার্সের দিকে বেশি। এই আমাদের এই সাইটে কালাজ সাপের গল্প বেশি বাড়ছে, কারণটা কি? দেখুন, একটা জায়গায় যখন একটা প্রজাতি বা ধরুন আমি মানুষেরই এক্সাম্পল দিই, কোন একটা জায়গা ফাঁকা ছিল, সে জায়গায় আপনারাই জানেন উত্তর দিনে এই রায়গঞ্জ টাউনেরই বলি, বেশ কিছু জায়গা ছিল ওদিকটা ফাঁকা, লোকজন ছিল না। এই যে উদাহরণ দিচ্ছি, সুভাষগঞ্জ থেকে ওই দিকে যে রাস্তাগুলোতে জায়গাগুলোতে লোকজন ছিল না। তারপরে একটা দুটো করে লোক বাড়ি করতে লাগলো, তারপর আরো অনেক লোক জড়ো হলো। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে সেই জায়গার পরিবেশ, তার কমিউনিকেশন, ফুড অ্যাভেলেবিলিটি, আর তার কাজ পাওয়া, কাজ করতে আসা, কাজ করে ফিরে যাওয়া, এই জায়গাগুলো সব ওখান থেকে সব ঠিকঠাকভাবে পারছে। ঠিক একই ঘটনা সেই প্রাণীগুলোর ক্ষেত্রেও ঘটে। নর্থে যে পরিবেশটা ছিল, যে পরিবেশে ওরা এক্সিস্ট করত, সেই পরিবেশটা এখানে একটা তৈরি হয়েছে। এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর, তার প্রাকৃতিক পরিবেশ একটা ফ্যাক্টর, এবং নিশ্চয়ই সে ওখান থেকে এইটুকু রাস্তা তার জন্য কোনো ফ্যাক্টর কোনোভাবে তো আসেই। অর্থাৎ আমরা সাপের কামড়ে মৃত্যু, এটা আমরা বেশিরভাগ গ্রামের দিকে শুনতে পাই। গ্রামের দিকেই বেশি, সত্যিই বেশি হয়। আমরা দেখতে পাচ্ছি হাসপাতালে এলে তার সঠিক চিকিৎসা পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়, কোনো খরচা বহন, শুধু তাকে হাসপাতাল পর্যন্ত নিজেকে পৌঁছানো এবং সময় মতো পৌঁছানোটাই মেইন ফ্যাক্টর। অথচ আমাদের এই আজকের ডেটে, এই আপডেট দিনে আমরা কিন্তু ভুল করেই যাচ্ছি। সেই পুরনো প্রথা, এখনো সেই ট্র্যাডিশন থেকে সবাই বেরিয়ে আসতে পারিনি। আমরা ওঝা বেরিয়ে আসতে পারিনি কথাটাও আমার ক্ষেত্রে আমি বলবো ভুল। আমরা যারা এলিজিবল, এই সমাজের যারা এলিজিবল মনে করি, তাদের উচিত সেই জায়গাটায় পৌঁছানো। আর তাছাড়া তো যে স্বাস্থ্য ব্যবস্থা যে রয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা দায়িত্ব, প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আমাদের স্বাস্থ্যকর্মীরা পৌঁছে যাচ্ছে, তাদের মারফত তো এই কথাগুলো আসছে, এই মেসেজগুলো দেওয়ার দরকার আছে এবং ভালো করে বোঝানোর প্রয়োজন আছে যে না, সময় নষ্ট করা। এই কদিন আগে একটা বাচ্চা মেয়ে, খুব কষ্ট হয়েছে, স্বাভাবিক বলেছে, চিকিৎসকের কষ্ট সবার আগে হয়, পেশেন্ট মারা গেলে সে রিলেটিভ হওয়ার দরকার নেই, খুব কষ্ট হয়েছে। আর সেই মা বুকে ধরে নিয়ে এসছে, আমি ওইটা কিছুতেই ভুলতে পারি না, তো এটা ভোলা যায় না। হ্যাঁ, মা বুকে ধরে নিয়ে এসছে, ডেড বেবি, আমি তো দেখছি তখন ডেড, অনেকক্ষণই হয়ে গেছে। পরে জানা গেল এখানে ওখানে ওঝা টোঝা এ সমস্ত গেছে। কিন্তু এই যে সময়টা নষ্ট, ডাক্তারদের কাছে সব থেকে ভ্যালুয়েবল স্নেক বাইটের ক্ষেত্রে যে সময়, কোন সময়ে রুগীটা। আপনি এই নিয়ে বিস্তারিত আলোচনা করলেন। আপনাকে আরও একবার অনুরোধ করব, আমার দর্শক শ্রোতা বন্ধুরা যারা আছেন, যারা দেখছেন এই অনুষ্ঠান এবং দেখবেন, তাদেরকে নির্দিষ্টভাবে একটু মেসেজ যদি দেন, যারা মধ্যবিত্ত সমাজের বা নিম্নবিত্ত সমাজের মানুষ, প্রত্যন্ত অঞ্চলে যারা বাস করে, তাদেরকে একটা নির্দিষ্ট মেসেজ, এই সাপ কামড়ে মৃত্যুর ক্ষেত্রে তারা যা করে থাকেন সেইটা না করে তারা কি করবেন, সেটা যদি। খুব সহজ জিনিস, একটু কেবল সাহসের প্রয়োজন। আপনারা ওরা এই যে মানুষগুলোর কথা আপনি বললেন, প্রত্যন্ত এলাকায় থাকে, তাদের দুটো ডেফিসিয়েন্সি, একটা হচ্ছে আর্থিক ডেফিসিয়েন্সি, আর একটা হচ্ছে কি এডুকেশনাল ডেফিসিয়েন্সি। এই জায়গাটা কারেক্ট করতে হবে, এটা তো সামাজিক দায়িত্ব। আরেক জায়গা স্পেসিফিক্যালি আমি বলছি যে যখনই মনে হবে, আপনারা তো গ্রামের লোক, শহরের লোকের থেকে আপনারা সাপ ভালো করে চেনেন এবং জানেন, এবং আপনারা বুঝতে পারেন, সাপ দেখতে দেখতে অভ্যস্ত, বুঝতে পারেন যে এটা স্নেক বাইটই হয়েছে। যাই বাইট হোক, স্নেক হোক বা ছুঁচো হোক, ইঁদুর হোক, আমার কাছে হোয়াট এভার মে বি দ্য বাইট, পেশেন্ট সোজা হাসপাতালে, প্রথম হাসপাতালে, যা হবার হাসপাতালে হবে, এরপর পেশেন্ট সুস্থ এবং আপনি যেখানে খুশি যান, বাঁধনটা
সেই বাঁধনটা এই দেওয়ার বাঁধনটাও মাধ্যমে- একটা সাপোর্ট দেওয়ার আপনি যদি পর আমার বাঁধন। দর্শককে- আমি বলে দিই ধরুন ধরুন পায়েই কামড়েছে, এরকম কোনো জায়গায় কামড়েছে, তো আমার হাতে কামড়েছে, হাতের কাছে যে হাতে কামড়েছে বা যেখানেই কামড়েছে, হ্যাঁ, তো বাঁধন যদি দিতেই হয় তো বাঁধনটা লুজ বাঁধন দেবো এবং একটা সাপোর্ট দিয়ে তারপর বাঁধন দেবো। এখানে আমার কামড়েছে তো আমি এখানে একটা কিছু লম্বা support কলার দিলাম, বা- লম্বা কিছু একটা দিলাম, বাতা, চওড়া, তিন চারটে বাতা। হ্যাঁ, তারপরে বাঁধনটা দেবো, তাহলে আমার রক্ত চলাচলটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে না, রক্ত চলাচলটা স্পিডটা কমবে, তাতে আমার এই অর্গানটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না। আমি অন্তত এইটুকু করতে পারি, এটা করে সোজা যতটা এই অবস্থায় তাড়াতাড়ি কতক্ষণ থাকতে পারে? 1 থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম হবে। মানে সাপে কামড়ের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই হসপিটালে পৌঁছে দিতে হবে। অনেকটা ম্যাক্সিমাম, অনেক সময়, সেটুকু সময় সব সময় পাওয়া যায় না, কিন্তু আমাদের দেশে যে প্রত্যন্ত জায়গা থেকে হাসপাতালে কমিউনিকেশন হচ্ছে গিয়ে ভেরি পুয়ার, এটা কারেকশন করাটা আমার পক্ষেও সম্ভব নয়। এটা গোটা জেনারেলাইজ ডেভেলপমেন্ট না হলে সেটা হয় না। তাও তো অনেক রাস্তাঘাট এখন রাস্তাঘাট যেভাবে হোক, সাইকেলে পারলেও সাইকেলে চাপে হোক, কিন্তু সময়টা নষ্ট না করা, এ ব্যাপারটা হ্যাঁ, এটা যথেষ্ট হবে, আমরা তাহলে ব্যবস্থা করতে পারি। আর যদি খুব ভীষণ পয়জন, মানে এখানেও একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে কি একটা সাপ যখন কামড়ায় সে কিন্তু আগে কাকে কামড়াচ্ছে সেটা সে বুঝতে পারে, তার তো একটা ছোট ব্রেন আছে, সেই ব্রেনটাকে যে অ্যাসেসমেন্ট যেটা দিয়ে করে সেটাকে বলা হয় জেকবসন অর্গান। এই জেকবসন অর্গানটা দিয়ে যাকে ও বাইট করছে, সামনে যে তার সাবজেক্ট দাঁড়িয়ে আছে, এই সাবজেক্টের ভলিউম, টেম্পারেচার, সব কিছু সে বুঝতে পারে। তো সেই বোঝাটা হয় কি, বাচ্চা স্নেক যেগুলো, বেবি স্নেক, হ্যাঁ, বেবি স্নেক, আমি কথাটা যখন এলো বলি, এই বেবি স্নেকরা আমাদের মানুষের বাচ্চা যেমন বুদ্ধি কম হয়, তো এই বেবি স্নেকের এই জেকবসন অর্গান হচ্ছে কি ডেভেলপমেন্ট খুব একদম ম্যাচিওর হয় না, তখন সে বুঝে উঠতে পারে না তার সামনে যে সাবজেক্ট দাঁড়িয়েছে সেটার ভলিউম কত, টেম্পারেচার কত, এটসেট্রা এটসেট্রা, যা যা তার অ্যাসেসমেন্ট করার সেটা সে কমপ্লিট করতে পারে না। এক তো সে ভয় পায় তখন, এবং ভয় পেয়ে বাইট করে, বেশিরভাগ ক্ষেত্রে হয় কি রিপিটেড বাইট করে এবং লার্জ অ্যামাউন্ট অফ পয়জন সে ইনজেক্ট করে। মানে তার এই ক্ষেত্রে হয় কি তখন আমরা কিছুই করে উঠতে পারি না। আমি তাও পেয়েছি ওই বেবি স্নেকের রিপিটেড বাইট, এইখানেই পেয়েছি, এই করণ দেখিয়ে এলাকার। আচ্ছা, সেটা রেফার করেছিল এখানে রেফার করেছিল এখানে, এবং সেক্ষেত্রে সে পেশেন্ট বেঁচেছে, অ্যাডাল্ট পেশেন্ট ছিল, ঘটনা তার বাড়িতে। আপনারা বুঝতে পারলেন যে ডাক্তারবাবু যেটা বললেন, একটা মানুষকে, একটা ব্যক্তিকে সাপ কামড়ালে অযথা ভয় না পেয়ে 1 ঘন্টার মধ্যে যেভাবে বাঁধন দিতে বললেন ডাক্তারবাবু, সেইভাবে বাঁধন দিয়ে 1 ঘন্টার মধ্যে যদি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা যায়, যে কোনো হাসপাতালে, প্রত্যেকটা হাসপাতালে গভর্নমেন্ট স্নেক বাইটের জন্য যা পয়জন লাগে বা যা চিকিৎসা লাগে অ্যাভেলেবেল করেছে গভর্নমেন্ট, প্রত্যেকটা একদম স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজ পর্যন্ত আরো প্রত্যেক জায়গাতে। এবার অ্যাটলিস্ট মিনিমামটুকু সে ওখানে পেয়ে যাবে, তারপরে রেফার হলো আমাদের ক্ষেত্রে, তাহলে সময়টা অটোমেটিক ভাবে বাড়ে। সে মিনিমামটুকু পেয়েছে, এবার সময়টা সে পেল। এবার মিনিমামটুকুও যদি না পায়, সেটা আমরা এক্সপেক্টই করতে পারছি না। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, উত্তর দিনাজপুরের সমস্ত একদম প্রত্যন্ত লেভেলে যতগুলো গভর্নমেন্ট হসপিটাল আছে, স্নেক বাইটের সমস্ত ট্রিটমেন্ট সেখানে অ্যাভেলেবেল আছে। অর্থাৎ যারা বুজরুকি দিয়ে এই সাপে কামড়ে রোগীদের চিকিৎসা করার চেষ্টা করছেন, সময়টাকে নষ্ট করছেন, তাদেরকে দূরে ঠেলে দিন, আর সোজা 1 ঘন্টার মধ্যে আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে সেখানে চিকিৎসা নিয়ে আপনি জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল আপনি পৌঁছে যান, আপনার রোগী ঠিক হবে। চলুন ছোট্ট একটা বিরতি আবার নেব, ফিরে আসছি বিরতির পর। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি।
আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে, নর্থ বেঙ্গলে। আমার ভীষণ কাছের প্রিয় জায়গা, খুব ভালো লাগছে, অনেক আন্তরিকতা পাচ্ছি। আর ভারত টিভিকে এটাই বলবো, ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। শারদোৎসবের প্রাক্কালে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। উৎসব যাতে আনন্দে কাটে, আবহাওয়া যাতে ভালো থাকে, মানুষের ঐক্য এবং সম্প্রীতির বাতাবরণ, আমাদের রাজ্যের যে ঐতিহ্য তাকে মাথায় রেখে মানুষ উৎসবে মাতুক, উৎসবের প্রস্তুতি নিক, এই শুভেচ্ছা রইল। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এতক্ষণ আমরা বিরতিতে ছিলাম, তার বিরতিতে যাওয়ার আগে যে গুরুত্বপূর্ণ একটা আলোচনায় ছিলাম, যেটা উত্তর দিনাজপুরে একটা সাড়া ফেলে দিয়েছে মিডিয়াগুলো, আমাদের মতো মিডিয়ারা তাদের মারফত গোটা বিশ্ব দেখতে পাচ্ছে যে উত্তর দিনাজপুরে, সেই সঙ্গে নর্থ বেঙ্গলে যে স্নেক বাইট প্রবলেমটা, সেটা কতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে সেটা নিয়ে আপনি বিস্তারিত বললেন। এটা সত্যি একটা বড় পাওনা হলো, এবং এটা একটা অ্যাওয়ারনেস মানুষের কাছে, যে মানুষ বুঝে উঠতে পারে না ওই বিপদের সময় কি করা উচিত, কি করা উচিত না। আরও একটা বিষয় যেটা মানুষ কিন্তু একটা কি বলবো বিভ্রান্তিতে পড়ছে, ডায়াবেটিস। প্রত্যেক ঘরে ঘরে ডায়াবেটিস। এইটা নিয়ে আপনি ছোট্ট করে, আমাদের সময় যদিও কম, এই সময়ে গোটা বিশ্বজুড়েই বলা যায়, পার্টিকুলারলি এশিয়ান কান্ট্রিতে, সাউথ এশিয়ান কান্ট্রি যারা কার্বোহাইড্রেট বেশি খায়, আমরা ভাত রুটি যারা বেশি খায় সাউথ এশিয়ান কান্ট্রিগুলোই খায়। ইউরোপিয়ান কান্ট্রির লোকেরা প্রোটিন বেশি খায়, এই জন্য খাবারের একটু ডিফারেন্স হয়। তো যাই হোক, সাউথ এশিয়ান কান্ট্রিতে ডায়াবেটিস বাড়ছে। এবং অবশ্যই আমরা বেশ কিছু জায়গায়, আমি আমার নিজের জায়গাটুকুই বলি, বেশি বলছি না, এই উত্তর দিনাজপুরের ডায়াবেটিস প্রচুর। হাসপাতালে তো আমরা এমন অবস্থায় পাচ্ছি যে ঠিকঠাক ম্যানেজমেন্ট না হলে তার কমপ্লিকেশন শুরু হচ্ছে। আবার এমন অবস্থায় পাচ্ছি, এই আমি গত সপ্তাহের কথা বলি, দুজন পেশেন্ট পেয়েছি, একটা রেফার, দুটোই রেফার ছিল ওইদিকে কোথাও একটা, একজন মহিলা, একজন বয়স্ক। একজনেরটা ডায়াগনোজড যে তার ডায়াবেটিস মেলিটাস আছে, আমি যখন তাকে পাচ্ছি তার হচ্ছে গিয়ে হাইপোগ্লাইসিমিয়া, মানে সুগার কমে গিয়েছে। আর সেকেন্ড যে পার্সনকে পেয়েছি, মহিলা পেশেন্ট, তার ডায়াগনোসিস ছিল না যে তার ডায়াবেটিস আছে বলে, এমন কোনো হিস্ট্রি আমরা পাইনি, কিন্তু তাকে পাচ্ছি যখন তার হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেছে, এমার্জেন্সিতেই পাচ্ছি। আর আমি সিবিজি করে দেখছি, যে কিটোনাস ব্লাড গ্লুকোজ, এই আঙুলের টেস্ট করে আমরা বুঝতে পারি। বাড়িতেও সবাই আজকাল যাদের ডায়াবেটিস আছে, ওই ছোট্ট মেশিন আছে, সবাই রেগুলার দেখে নেয়, চেক করে নেয়, তাতে দেখছি 32 তার সুগার, ব্লাড সুগার হয়ে আছে। তাহলে সেটা হাইপোগ্লাইসিমিয়া, সেটা আনডায়াগনোজড। এনিওয়ে, তো দুজনেই হচ্ছে গিয়ে মানে বিলো ফাইন্যান্সিয়ালি পটেনশিয়াল এলাকা থেকে, এবং ফাইন্যান্সিয়ালি পটেনশিয়াল নিজের ফ্যামিলিতে নয়, চাষিবাসী মানুষ।
তো চাষিবাসী মানুষের যখন এরকম হচ্ছে, তারা তো ফিজিক্যাল লেবার অনেক বেশি দেয়, আমাদের থেকে বেশি দেয়। আমরা বসে কাজ করি, তাদের ফিজিক্যাল, তারা মাঠে ঘাটে কাজ করে, কেউ তো লেবার আর কেউ বা নিজের জমিতে আছে যে নিজের জমিতেই নিজেরা কাজ করে। এবং গ্রামের দিকে মানুষের সে বাড়ির পরিবারের যতগুলো মেম্বার আছেন, মেয়ে মানুষ থেকে পুরুষ মানুষ সবাই, অ্যাডাল্ট মেম্বার যারা আছে সবাই প্রচুর কায়িক পরিশ্রম করে, তা সত্ত্বেও তাদের ডায়াবেটিস আছে। এবার লোকের একটা ধারণা হচ্ছে যে মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস হয়, আর খাটাখাটনি করলে সুগার ক্ষয় হয়ে যায়, অতটা সম্ভাবনা নেই। আর যদিও বা সুগার তার থাকে বা ডায়াবেটিস থাকে, যে আরাম বোধ করবে। হ্যাঁ, ফিজিক্যাল লেবার দিলে নিশ্চয়ই তার শারীরিক ডেভেলপমেন্ট, শারীরিক ফিলিং অফ ওয়েলবিং, ভালো অনুভব করছি, এইটা তার নিশ্চয়ই থাকবে। মানে মানসিকভাবে সে কিছুটা এগিয়ে যায়, মানসিকভাবেও সে অনেকটা রিলিজ থাকে। একটা কাজের মধ্যে যদি অনেকক্ষণ শারীরিক এবং মানসিকভাবে নিয়োজিত হয়, তারপরে স্যার ক্লান্তি থাকবে, ক্লান্তির পরে ঘুমটাও ঠিক হবে, অন্যান্য কিছু প্রবলেমটা হবে না। এখন ব্যাপারটা হচ্ছে ডায়াবেটিসের যে ওই লেভেলের মানুষগুলো তো বিরাট কিছু খায়টাই না, আচ্ছা আর্থিক অবস্থার মধ্যেও নেই। এবার ডায়াবেটিস তার কেন হলো বলতে গেলে অতটা খুঁজে পাওয়া যায় না। যে জেনেটিক কজ থাকতে পারে, তার পূর্বপুরুষের বাড়িতে কারুর ছিল, বাবা ঠাকুরদার কারুর ছিল, হয়তো তার হয়েছে, এমনও হতে পারে। আবার কিছুই নয়, তারই হয়েছে, বাড়ির কারুর ছিল না, এমনও হতে পারে। যদিও এটা ঠিকঠাকভাবে ডিটারমাইন করার মতো ক্যাপাসিটি আমাদের মতো ছোট ডাক্তারদের নেই। এবার ব্যাপার হচ্ছে, যেটা আমরা মনে করে থাকি, যে মানুষগুলো যে সারা জীবন ধরে যে খাবার খেয়েছে, সেই খাবারে কোথাও একটা গণ্ডগোলের জন্য সে যে আমরা খাই ডাল ভাত সবজি যেটাই খাচ্ছি, সেটা আমাদেরকে উৎপাদন করতে হয়। এই উৎপাদন করতে গিয়ে আমরা কিছু উৎপাদন বাড়াতে গিয়ে কিছু ফার্টিলাইজার ইউজ করছি, উৎপাদনকে সুরক্ষা দিতে গিয়ে যাতে পোকা, ইনসেকটিসাইডস, পোকা টোকা যাতে না লাগে, ইনসেকটিসাইড ইউজ করে যাচ্ছি। লং টার্ম এইসবগুলোর ব্যবহার এবং কিছু বীজ, পার্টিকুলারলি কিছু বীজ যেগুলো সংকর পদ্ধতিতে এসছে, তাদের প্রোডাক্টিভিটি বেশি বলে সবাই ওগুলোকে চুজ করে, এই ধরনের থেকে ডায়াবেটিসের সম্ভাবনাটা বাড়ে, পসিবিলিটিটা থাকে, বেশি বেড়ে যায় আর কি। তো এটা গেল যে কেন হচ্ছে, কেমন হলো। এবার হচ্ছে গিয়ে আপনি যেটা বললেন, আমি প্রসঙ্গটা আবার একটুখানি পেছন দিকে গিয়ে বলি, যে ওই প্রান্তিক লেভেলের মানুষ যারা মাঠে ঘাটে প্রতিদিন কাজ করে 6 ঘন্টা 8 ঘন্টা, অ্যাটলিস্ট 6 ঘন্টা কাজ করে, সে বাড়ির মেয়ে মানুষরাও কন্টিনিউয়াস ফিজিক্যাল লেবারটা বাড়ির মেয়ে মানুষরাও দেয়, বাড়ির পুরুষ মানুষরাও দেয়। এবার ব্যাপার হচ্ছে গিয়ে ডায়াবেটিসে এই ফিজিক্যাল লেবারের ইম্প্যাক্ট কতটা। আপনার ফিলিং অফ ওয়েলবিংটা নিশ্চয়ই থাকবে, কিন্তু ইম্প্যাক্ট 5 to 7%, হার্ডলি 10%। এটা হচ্ছে একটা ডায়াবেটিসের ফ্যাক্টর। যে আপনার যদি মাথায় থাকে আমি প্রচুর হাঁটছি, প্রতিদিন সকালবেলায় হাঁটবো, সন্ধ্যাবেলায় হাঁটবো, 2 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে যাবো, হেঁটে আসবো, আমি সুস্থ আছি, এটা সত্যি একবারে ভুল। এর কোনো ইম্প্যাক্ট 5 to 7%, 10% পাওয়া যায় না ইম্প্যাক্ট। এটা হচ্ছে খুব মোদ্দা কথা, একদম প্র্যাকটিক্যাল এবং দিস ইজ সায়েন্টিফিক। এটা হচ্ছে ঘটনা। এই ঘটনাটা আপনি বললেন, আমি বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি আমার ডায়াবেটিসের যে ওষুধটা দেওয়া হয়েছে সেটা আমার শ্যুট করছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। সেক্ষেত্রে কেন হয়, মানে আমি তো একদমই অজ্ঞ এই বিষয়ে। আমি বলি, দেখুন, পার্টিকুলারলি জিনিসটা হচ্ছে এন্ডোক্রাইনোলজির আন্ডারে, কারণ এটা একটা ইনসুলিন, একটা হচ্ছে গিয়ে হরমোন। এই হরমোনটা ঠিকঠাকভাবে সিক্রেশন হচ্ছে, কম বেরোচ্ছে, অথবা ঠিকঠাক বেরোচ্ছে কিন্তু কাজ করছে না, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়। এইটাকে আমরা একটা ক্লাসের মধ্যে ফেলি, সেটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, T2DM বলি আমাদের ভাষায় সংক্ষেপে। তো এই হয় কি, কোন সাবজেক্টকে দেওয়া হয়েছে ওষুধ, স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ, সে পুরুষ না স্ত্রী, তার বডি ওয়েট কত আছে, তার মেন্টাল কন্ডিশন কি, তার ডিপ্রেশন কিছু আছে কিনা, সে ভোরবেলায় কখন ওঠে বা ওঠে না, আর কত লেট করে রাতে ঘুম হয় কি হয় না, এগুলো সব বিচার্য। শুধুমাত্র ওষুধ দিয়ে তার সুগার কমিয়ে দেওয়া না, আমার বোধহয় আমি আমার প্র্যাকটিক্যাল জীবনে
ঠিকঠাকভাবে সেটা করতে পারিনি, বা বই টইগুলো অনেকে অনেক রকম কিছু বলে, বই দেখেই তো আমাদের শিখতে হয়। তো তাতে বলছে এই সমস্ত আনুষঙ্গিক জায়গাটা আমাকে কারেক্ট করতে হবে, কারণ কারোর যদি ডিপ্রেশন থাকে, রাত্রের দিকে ঘুম না হয়, সুগার বেড়ে যেতে পারে। এটা কিন্তু ওষুধের জন্য হচ্ছে না, এটা কিন্তু ধারণা যদি মানুষ মনে করে যে আমার ওষুধের জন্য এই ঘটনাটা ঘটছে, তা নয়। তার মানে আপনি বলতে আমি বলি যে সকালবেলায় খালি পেটে আপনার সুগার আছে, ওষুধও খাচ্ছেন, পিপি সুগার, খাবার 2 ঘন্টা পরে যে সুগার সেটা ঠিকঠাকই আসছে মোটামুটি, কিন্তু সকালবেলায় খালি পেটে সুগারটি আবার বেড়ে থাকছে, অনেকখানি বেড়ে থাকে, 30, 40, 50, 60, কারোর ক্ষেত্রে 100 বেড়ে থাকে আর কি। যে সবটাই যে এই ঘটনাটা যে শুধুমাত্রই যে ওষুধের জন্য হচ্ছে তা নয়। আমি বলি যে রাত্রিবেলায় আমরা খাওয়া দাওয়া করে শুয়ে গেলাম, ঘুমটুম হলো, কিন্তু বডি সবচেয়ে কমপ্লিট ঘুমাচ্ছে তা কিন্তু নয়। আমার হার্ট কিন্তু ওয়ার্কিং আছে, আমার ব্রেনও কিন্তু কিছুটা ওয়ার্কিং আছে, সম্পূর্ণ যে সে কাজ বন্ধ করে ঘুমাচ্ছে তা কিন্তু নয়। তাহলে তো আমার হার্টকে কে চালাবে, লিভারকে কে চালাবে, তাই না? এখন ব্যাপার হচ্ছে আমি যে সকালের বেলায় উঠবো, যখনই আমার ঘুম ভাবুন না কেন, 6টা, 8টা, 7টা, যাই যখনই হোক, যেটাই কোনো একটা টাইম হোক, এই উঠবার জন্য আমার বডি আমাকে প্রিপেয়ার করতে থাকে। এই প্রিপারেশনের সময় বেশ কিছু হরমোন, এনজাইম এটসেট্রা, অনেক কিছু শারীরিক কেমিক্যাল আছে, সেই শারীরিক কেমিক্যালগুলো সিক্রেশন হয়, একটু বেশি সিক্রেশন হয়, এগুলোর জন্য সুগার বেড়ে থাকে, কারণ দে আর গেটিং রেডি মি ফর দ্য মর্নিং। মানে সকালে আমাকে তৈরি রাখবার জন্য, রেডি করবার জন্য সে তারা ওগুলো রেডি করে। ঈশ্বরের সৃষ্টিই তো এরকম একেবারে, তাই ওটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। যে আমাকে ডায়াবেটিস আছে, আমি ওষুধ খাচ্ছি, তাহলে আমার সকালবেলায় ফাস্টিংটা আমার 90 থেকে 100, 110-এর মধ্যেই থাকা উচিত না, সেটা নাও থাকতে পারে, তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ফিজিক্যাল লেবার নিশ্চয়ই আপনি করবেন, তার কারণ হচ্ছে কি আপনার ফিজিক্যাল ওয়েলবিং, অন্যান্য শরীরের মুভমেন্ট, বেশি রক্ত চলাচল, হার্টের অ্যাক্টিভিটি, মানসিক অ্যাক্টিভিটি, এগুলো সব ভালো থাকবে। এর সঙ্গে সুগারের কোনো সম্পর্ক নেই, এটা বলতে পারি। এত বড় বিষয় অল্প সময়ের মধ্যে হয় না। এটা নিশ্চয়ই আমরা আলোচনায় থাকবো আগামীতে, আর আপনাকে আমাদের এই স্টুডিওতে, আমাদের এই সুস্বাস্থ্য অনুষ্ঠানে আবারও পাবো, কারণ আজকের যে গল্পগুলো আপনার সাথে করতে পারলাম না, আমার দর্শক বন্ধুরা যেটা জানতে পারলো না, যেটুকু বাকি থাকলো আগামীতে সেটা হবে। ততদিন আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারাও ভালো থাকুন। যে পরামর্শ ডাক্তারবাবু আপনাদের দিল, বিশেষ করে সাপের কামড়ের ক্ষেত্রে, আমরা ভারত টিভি এভাবেই প্রতিটা এপিসোডে আরও বিস্তারিত আলোচনা রাখার চেষ্টা করব। যে বিস্তারিত আলোচনা করেছে আমার মনে হয় না তারপরে আরও আলোচনা থাকতে পারে। শুধু অনুরোধ থাকবে ভারত টিভির পক্ষ থেকে যে আপনারা দয়া করে সাপের কামড় হলে ওঝার কাছে যাবেন না, 1 ঘন্টার মধ্যে আপনি যে কোনো সরকারি হাসপাতালে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে এই সুস্বাস্থ্য অনুষ্ঠানে আগামী শনিবার। শুভরাত্রি। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন।